রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের মাদ্রিদ ডার্বিটা অবশেষে 1-1 গোলে ড্র দিয়েই শেষ হইল। আমার একটু হাসি আসতেছে। হাসি কেন আসতেছে? যে এখন কন্ট্রোভার্সিয়াল ডিসিশনগুলো রিয়াল মাদ্রিদের বিপক্ষে যায়। যেই পেনাল্টিটা হয়েছে, এর আগে যদি আমরা দেখি যে এই রকম পেনাল্টি, এইরকম ডিসিশন রিয়াল মাদ্রিদের বিপক্ষে কখনোই যাইতো না। এইগুলো রিয়াল মাদ্রিদের পক্ষেই যাইতো ভাই, বিআর পর্যন্তও যাইতো না। লস টাইম মাত্র 3 মিনিট এইরকম গেমে হাবিয়ের টেবাজ যে ফেরেজের উপরে কতটা রেগে আছে, এই ম্যাচটা দেখার পর অন্তত বুঝতে পারছি যে রিয়াল মাদ্রিদকে হয়তো হাবিয়ের টেবাজ এবার আর ছাড় দিবে না। মাত্র লস টাইম 3 মিনিট। আপনি ভাবতে পারেন রিয়াল মাদ্রিদের খেলাই, যেখানে লস টাইম হওয়ার কথা ছিল 10 মিনিট। এরপরে আসি খেলাই। প্রথমে একটু রিয়াল মাদ্রিদকে নিয়ে কথা বলি। রিয়াল মাদ্রিদ কি আসলে ট্রফি জিততে জিততে বোরিং হয়ে গেছে, যার কারণে ফেরাজ আসলে প্লেয়ার সাইনিং করাইতেছে না? মেইন যেই 3 জন সেন্টার ব্যাক সবাই ইনজুরিতে। রিয়াল মাদ্রিদের কালকে যদি আপনি বেঞ্চের লাইন আপটা দেখেন, ভাই সব একাডেমির প্লেয়ার। কামাভিঙ্গা এবং মদ্রিচ মাঠে নামার পরে আমি জাস্ট ওদের বেঞ্চটা চেক করতে গেছি, নিচের দিকে যাইয়া আড্ডা গুলার এবং এনরিককে দেখতে পাইছি, আর নাইলে একটা প্লেয়ারকে আমি চিনি না। রিয়াল মাদ্রিদের মতো এইরকম একটা টিমে রিয়াল মাদ্রিদকে বলা হয় বিশ্বের ধনী ক্লাব, কিন্তু রিয়াল মাদ্রিদ প্লেয়ার কিনতেছে না। মানে চ্যাম্পিয়ন্স লিগ জিততে জিততে বোরিং হয়ে গেছে। 15টা চ্যাম্পিয়ন্স লিগ, তাদের আশেপাশে কেউ নাই, এজন্যই হয়তোবা রিয়াল মাদ্রিদ প্লেয়ার কিনতেছে না। আর কার্লো আনচেলত্তিকে কিভাবে গালি দিবেন? প্লেয়ার তো নাই তার হাতে, অপশনই তো নাই তার হাতে। সে কাকে মাঠে নামাবে? ঘুরি ফিরি সুমেনিকে সেন্টার ব্যাক পজিশনে খেলাইতেছে, নতুন অ্যাসেন্সিওকে নামাই দিছে, দুর্দান্ত খেলছে অ্যাসেন্সিও। এরপরে মেন্ডির জায়গায় গার্সিয়াকে নামাইছে। এই ডিসিশনটা বেস্ট ছিল। গার্সিয়া দুর্দান্ত একটা ম্যাচ খেলছে। এরপরে সেকেন্ড হাফে আমরা দেখছি ভালভার্দে আসি রাইট ব্যাক পজিশনে খেলতেছে। আপনি কার্লো আনচেলত্তিকে গালি দিতে পারেন না, কার্লো আনচেলত্তির হাতে অপশন নাই। আরেকটা প্লেয়ার কিনে আমি কথা বলবো, সেটা হচ্ছে রদ্রিগো। এই রদ্রিগো ভাই আরো বেশি হাইপ ডিজার্ভ করে। ওকে নিয়ে আপনারা কেন কথা বলেন না? ওকে কেন বেঞ্চে বসাই রাখে? এই রদ্রিগো আরো অনেক বেশি গেম টাইম ডিজার্ভ করে। অস্থির ভাই, রদ্রিগো থাকলে রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং এর চিত্রটাই পুরো বদলে যায়। এমবাপেকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, কিন্তু দেখবেন এমবাপে বিগ ম্যাচ প্লেয়ার, সামনে বড় বড় ম্যাচগুলোতেই এমবাপে পারফর্ম করবে। ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদ একটু এলোমেলো লাগলো, সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদ দুর্দান্ত খেলছে, দুর্দান্ত অ্যাটাকিং ফুটবল খেলছে। এবার আসি অ্যাটলেটিকো মাদ্রিদের কথাই। আপনি সিমিওনাকে বলতে পারেন যে সিমিওনে বাস পার করে খেলে, খেলা সৌন্দর্য নষ্ট করে, কিন্তু প্রতিপক্ষের অ্যাটাকিংয়ে যদি ভিনিসিয়াস, রদ্রিগো, এমবাপে, বেলিংহামের মতো প্লেয়ার থাকে, তাইলে ভাই বাস পার্ক করা ছাড়া আর কোনো উপায় আছে? আপনি বলেন। বাস পার্ক অ্যাটলেটিকো মাদ্রিদকে করতেই হইতো, কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ যথেষ্ট অ্যাটাকিং ফুটবল খেলছে এই রিয়াল মাদ্রিদের ম্যাচটাতে। যদিও আসলে অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচটা জয় পাওয়ার দরকার ছিল। 2016 সালের পরে সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাটলেটিকো মাদ্রিদের আর জয় নেই। আর আমার কাছে মনে হয় মাদ্রিদের এইরকম দুর্বল দল মনে হয় অ্যাটলেটিকো মাদ্রিদ আর পাবে না। যেই মাদ্রিদের ডিফেন্স তো পুরো নাই বললেই চলে, ওইখানে অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচটা জিতার দরকার ছিল। আলভারেজ 35 মিনিটে পেনাল্টি থেকে গোল করছে, গোল করে 1-0 লিড নেয়। প্রথম হাফ শেষ হয়। সেকেন্ড হাফে কিলিয়ান এমবাপে 50 মিনিটে গোল করে এবং খেলাটা 1-1 গোলে ড্র হয়। যাই হোক, এইটা ড্র হওয়াতে মোটামুটি আমাদের বার্সার জন্য অনেকটা লাভ হইলো। আজকে সেভিয়ার বিপক্ষে ম্যাচ, আজকের ম্যাচ জিতলে বার্সা পয়েন্ট টেবিলে 3 নম্বর পজিশনেই থাকবে। রিয়াল মাদ্রিদের সাথে পয়েন্ট ব্যবধান থাকবে 2, আর অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে পয়েন্ট ব্যবধান থাকবে মাত্র 1। সবকিছু মিলিয়ে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। সামনে এল ক্লাসিকো আছে, যেটা আমাদের ঘরের মাঠে খেলা। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলা আছে। লা লিগা ভাই আরো জমজমাট হয়ে উঠছে। পয়েন্ট টেবিলের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন সামনে এখন আরো 15টা ম্যাচ বাকি আছে। এই 15 ম্যাচে আসলে লা লিগা কার ঘরে যায় এটা এখনো বলা যাইতেছে না।